তো আজকে আমরা পড়বো যেটা কয়েকটি বিশেষ অর্ধপরিবাহী ডায়োড। ঠিক আছে, বিশেষ ধরনের অর্ধপরিবাহী ডায়োড আমরা পড়বো। তো প্রথম যে ডায়োডটা আছে সেটা হচ্ছে জেনার ডায়োড। জেনার ডায়োডটা কি? তো আমরা জানি কোন কোন একটা অর্ধপরিবাহী যদি ডায়োডকে বিপরীত বাসে রাখা হয় তাহলে তার মধ্যে দিয়ে একটা বিপরীত প্রবাহ যায়। এই যে প্রবাহ যেটা হচ্ছে সেটা হচ্ছে মাইনরিটি ক্যারিয়ারের জন্য। এই প্রবাহটা কি করে? এই প্রবাহটা বিপরীত যে আমরা বায়াসে রেখেছি যে ভোল্টেজ যেটা তার উপর ডিপেন্ড করছে না, কিন্তু এই বিপরীত প্রবাহটা যদি একটু বেশি হয়ে যায়, ঠিক আছে, একটা নির্দিষ্ট মান থাকবে, এই যে বিপরীত বায়াসে ভোল্টেজ যেটা দেওয়া আছে সেই ভোল্টেজ যদি একটু বেশি হয়ে যায় তাহলে দেখা যাচ্ছে যে ওই বিপরীত যে প্রবাহ যেটা রিভার্স স্যাচুরেশন কারেন্ট যেটা সেটা কি হচ্ছে অতি দ্রুত বৃদ্ধি পেয়ে যাচ্ছে। বৃদ্ধি পাওয়ার যে ঘটনা, এই ঘটনাকে বলা হচ্ছে ব্রেকডাউন বা বৈকল্য বা বিকলতা বলা হচ্ছে। এবং এই যে ভোল্টেজটাকে বলা হচ্ছে ব্রেকডাউন ভোল্টেজ। তাহলে কি হচ্ছে, একটা ডায়োডকে বিপরীত বায়াসে রেখেছি, তার মধ্যে দিয়ে কি হচ্ছে বিপরীত প্রবাহ যাচ্ছে, রিভার্স স্যাচুরেশন কারেন্ট যাচ্ছে। এই যে রিভার্স স্যাচুরেশন কারেন্টটা সেটা হচ্ছে কি বিপরীত বায়াসে যে ভোল্টেজ তার উপর নির্ভরশীল নয়, কিন্তু এই যে বিপরীত বায়াস ভোল্টেজটা একটা নির্দিষ্ট মানের থেকে বেশি হয়ে গেলেই কি হবে, রিভার্স স্যাচুরেশন কারেন্ট যেটা বা বিপরীত প্রবাহ বেড়ে যাচ্ছে, অতি দ্রুত বেড়ে যায়। এই ঘটনাটাকে বলা হচ্ছে ব্রেকডাউন বা বৈকল্য বা বিকলতা। এবং যে ভোল্টেজের দরুন এই ঘটনাটা ঘটছে সেটাকে বলা হচ্ছে ব্রেকডাউন ভোল্টেজ। তাহলে তার ফলে কি হবে, ওই ডায়োডটা কি হবে, ক্ষতিগ্রস্ত হবে, নষ্ট হয়ে যাবে, তাপ উৎপাদনের ফলে নষ্ট হয়ে যাবে। তো তার জন্য কি করা হয়, ওই ডায়োডটাকে বিশেষভাবে তৈরি করা হয় এবং তার সহনশীলতা বাড়ানো হয়। এবং এই ধরনের ডায়োডগুলি কি হচ্ছে বিভিন্ন ধরনের কাজে লাগে। সেই ডায়োডটাকে বলা হচ্ছে জেনার ডায়োড। তাহলে এই যে ডায়োড আছে সেই ডায়োডটাকে বিশেষভাবে প্রস্তুত করা হচ্ছে, তার সহনশীলতা বাড়ানো হচ্ছে যাতে সেটা ক্ষতিগ্রস্ত না হয়। এই ধরনের ডায়োডটাকে বলা হচ্ছে জেনার ডায়োড। তো এই জেনার ডায়োডের দুটো বৈশিষ্ট্য আছে কীরকম, একটা হচ্ছে অ্যাভালান্স ব্রেকডাউন আর একটা হচ্ছে জেনার ব্রেকডাউন। তো অ্যাভালান্স ব্রেকডাউন বা সম্পদ বৈকল্য কি জিনিস? এবার কি করেছি, জেনার ডায়োডটাকে বিপরীত বায়াসে রেখেছি। এবার বিপরীত বায়াসে রাখার পর ভোল্টেজটা কি হচ্ছে, আমি উচ্চ মানে নিয়ে যাচ্ছি, ভোল্টেজটাকে আস্তে আস্তে বাড়াচ্ছি। ভোল্টেজটাকে যখনই বাড়ালাম তখন সংখ্যালঘু বাহক হিসেবে যারা ইলেকট্রন আর হোল যেগুলো আছে সেগুলো কী হবে, উচ্চ গতি লাগবে, তারা কী হবে অনেক বেশি শক্তি লাভ করবে এবং প্রভাবিত থাকবে। তার ফলে কি হবে, এরা অর্ধপরিবাহী যে কেলাসের বন্ধন আছে সেই বন্ধনগুলোকে আঘাত করবে, আঘাত করার ফলে বন্ধনগুলোকে ভেঙে দেবে, বন্ধন ভেঙে দিলে কি হবে, আবার একটা ইলেকট্রন একটা হোল তৈরি হবে, ইলেকট্রন হোল তৈরি হলো। এভাবে কি হচ্ছে, ওই যে দুটো ইলেকট্রন হোল তৈরি হলো ওরা আবার কি করবে, আরও বন্ধনকে ভাঙবে, আবার আরও ইলেকট্রন হোল তৈরি করে। এভাবে কি হচ্ছে, একটা গুণোত্তরীয় পদ্ধতিতে কি হবে, অসংখ্য পরিমাণ হোল ইলেকট্রন তৈরি হবে, অর্থাৎ আধান ভাগের সংখ্যা বৃদ্ধি পাবে। তার ফলে কি হবে, এই যে প্রবাহ যেটা সেই প্রবাহ যেটা হচ্ছিল সেটা কি হবে আরও উচ্চ মানে পৌঁছে যাবে। এই যে ঘটনা এটাকে বলা হচ্ছে অ্যাভালান্স ব্রেকডাউন বা সম্প্রপাত বৈকল্য। ঠিক আছে, এই ধরনের ডায়োডটাকে আবার সম্প্রপাত ডায়োডও বলা হচ্ছে, সম্প্রপাত ডায়োডও বলা হচ্ছে। দুটো জিনিস বৈশিষ্ট্য থাকে। তাহলে কি হচ্ছে, এটা কিসের জন্য হচ্ছে, যে বিপরীত বায়াস ভোল্টেজটাকে আমি কি করছি উচ্চ মানে নিয়ে যাওয়ার দরুন কি হচ্ছে এখানে প্রবাহটা বৃদ্ধি পাচ্ছে। আর একটা হচ্ছে জেনার ব্রেকডাউন। এটা কি, এটা অর্ধপরিবাহী যে ডায়োডটা আছে তাকে কি হচ্ছে পিএন সংযোগ যেটা থাকছে তার দুটো যে অংশ থাকে, একটা পি একটা এন, অর্থাৎ ক্লাসের দুটো জায়গায় কি হচ্ছে খুব বেশি পরিমাণে ডোপিং করা আছে। খুব বেশি পরিমাণে যদি ডোপিং করা হয় তাহলে নিঃশেষিত অঞ্চল বা তোমার হচ্ছে বেরিয়ার যেটা ছিল, ডিপ্লেশন বেরিয়ার যেটা ছিল, রিজন ছিল যেটা, সেখানে কি হবে ওই বেদটা কি হবে আস্তে আস্তে কমে যাবে। বেদটা যদি কমে যায় তাহলে কি হচ্ছে, অল্প পরিমাণ যদি আমরা বিপরীত ব্যাস প্রয়োগ করি, খুব বেশি পড়ার দরকার নেই, অল্প পরিমাণে বিপরীত ব্যাস প্রয়োগ করলেই কি হবে, নিঃশেষিত অঞ্চলে দুই প্রান্তের মধ্যে একটা উচ্চ মানের তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হবে, ইলেকট্রিক ফিল্ড তৈরি করবে। ঠিক আছে, যদি অল্প পরিমাণ বায়াস আমরা বিপরীত বায়াস ভোল্টেজ প্রয়োগ করি, ঠিক আছে, আর এখানে কি হচ্ছে বেশি পরিমাণে কি করেছি ডোপিং করেছি আমরা দুই পাশে, তাহলে একটা তড়িৎ ক্ষেত্রের সৃষ্টি হচ্ছে। এই তড়িৎ ক্ষেত্রের দরুন কি হবে, ক্লাসের যে বন্ধন হচ্ছে সেগুলো ভাঙতে থাকবে, তড়িৎ ক্ষেত্রের দরুন ক্লাসের বন্ধন যেগুলো থাকছে সেগুলো ভাঙতে থাকবে, ভাঙলে কি হবে প্রচুর পরিমাণে ইলেকট্রন হোল যেগুলো তৈরি হচ্ছে তৈরি হবে, অর্থাৎ আধান ভাগ তৈরি হবে। আধান ভাগ তৈরি হওয়ার ফলে এক্ষেত্রে কি হবে, কম বিপরীত বাস প্রয়োগ করার দরুনও কি হচ্ছে প্রচুর পরিমাণে এখানে আধান ভাগ তৈরি হচ্ছে, অর্থাৎ বিপরীত যে প্রবাহটা সেটা বৃদ্ধি পেয়ে যাচ্ছে। এই যে ঘটনা, এই ঘটনা বলতে জেনার বৈকল্য বা জেনার ব্রেকডাউন বলা হচ্ছে। এবং এক্ষেত্রে যে ডায়োডটাকে সেটা হচ্ছে জেনার ডায়োড বলা হয়। দুটো জিনিস, একটা হচ্ছে অ্যাভালান্স ব্রেকডাউন আর একটা হচ্ছে জেনার ব্রেকডাউন। অ্যাভালান্স ব্রেকডাউন সম্প্রপাত বৈকল্য, আর একটা জেনার ব্রেকডাউন বলা হচ্ছে জেনার বৈকল্য। এই দুটো জিনিস থাকে। তো দেখা যায় যে 6 ভোল্ট যদি হয়ে থাকে, 6 ভোল্ট এটা হচ্ছে জেনার ব্রেকডাউন এবং
তোমার অ্যাভালান্স ব্রেকডাউনের মান বলতে পারি আমরা। অর্থাৎ একটা জেনারেল ডায়োড যদি তার বৈকল্য ভোল্টেজ যেটাকে বলা হচ্ছে সেটা হচ্ছে 6 ভোল্টের কাছাকাছি থাকে। তো আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে জেনারেল ব্রেকডাউন ভোল্টেজের মান হচ্ছে 6 ভোল্ট, এই জিনিসটা আমাদের মনে। অর্থাৎ এই ধরনের যে আমরা জেনারেটরগুলো ব্যবহার করব সেগুলো কি আমরা 6 ভোল্টের মতো যেগুলো হবে সেগুলো কাজ করবে, এবং এক্ষেত্রে কি হচ্ছে যে জেনারেটরটা সহজে নষ্ট হবে না। 6 ভোল্ট ব্রেকডাউন ভোল্টেজটার মান হচ্ছে 6 ভোল্ট। বিপরীত বাসে রাখলাম, তার ধরুন কি হবে 6 ভোল্ট পর্যন্ত ওর মধ্যে দিয়ে সাপ্লাই হতে থাকবে, 6 ভোল্টের কাছাকাছি থাকে, এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে। এরপরে আসবো এই যে জেনারেটর যে অ্যাম্পিয়ার ভোল্ট বৈশিষ্ট্য লেখো, তার মধ্যে দিয়ে প্রবাহ কেমন যাবে, তার ধরুন কিরকম কি হবে সেই জিনিসটা। এক্ষেত্রে দেখা যায় যে আমরা এমনি নর্মাল একটা যদি অর্ধপরিবাহী ডায়োড নিই, তার মধ্যে দিয়ে যেরকম সম্মুখ ব্যাস বিপরীত ব্যাস যেরকম হয় এক্ষেত্রেও সেরকম, কিন্তু একটা জায়গায় পার্থক্য। কিরকম পার্থক্য, এখানে যে বিপরীত যে ভোল্টেজ যেটা আমরা বিপরীত বায়াসে রেখেছি, যে বিপরীত বায়াস সম্মুখ বায়াসটা একই রকমই হয়। বিপরীত বায়াসে যখন এই ভোল্টেজটা ঠিক আছে এই জায়গায় পৌঁছে যাচ্ছে, বিপরীত বায়াস রেখেছি তার জন্য ভোল্টেজটা কি আস্তে আস্তে বাড়াচ্ছে, এরকম জায়গায় যখন গিয়েছে তখন দেখা যাচ্ছে যে কারেন্টটা কি হচ্ছে, বিপরীত যে সম্পৃক্ত প্রবাহ যেটা কারেন্টটা অনেক পরিমাণ বেরিয়ে যাচ্ছে, কারেন্টটা অনেক পরিমাণ বেড়ে যাচ্ছে। ঠিক আছে, অল্প এখানে এইখান থেকে আস্তে আস্তে যেতে যেতে এইরকম জায়গায় যেই গেল, ঠিক আছে ভোল্টেজটা আমি এই যেরকম জায়গায় যেখানে চলে গেল, ভোল্টেজটা বাড়ানোর পর দেখা যাচ্ছে কারেন্টটা অনেক পরিমাণ বেড়ে গেলো। তার মানে কি প্রচুর পরিমাণ আধান বাহকের সৃষ্টি হলো, এই দুটো কারণের মধ্যে সৃষ্টি হতে পারে। তাহলে এই প্রচুর পরিমাণে আধান বাহকের সৃষ্টি হলো, তার ফলে কি হচ্ছে প্রচুর পরিমাণ প্রবাহ আমরা এখানে পাবো। ঠিক আছে, প্রচুর পরিমাণে প্রবাহ, ঠিক এরকম ধরনের একটা গ্রাফ পাবো। অর্থাৎ এরপরে যদি আমি ভোল্টেজ একটু বাড়াই তাহলে দেখা যাবে কি কারণ তোমার একটু পরিমাণ যদি বাড়ায় তবুও দেখা যাচ্ছে যে কারেন্টটা সে অনেক পরিমাণে বেড়ে যাচ্ছে। অর্থাৎ এইরকম জায়গায় কন্ডিশনটা হচ্ছে, এই জায়গায় হচ্ছে তার মধ্যে দিয়ে বিপরীত বাস যে প্রয়োগ করছে এটা, তার জন্য কি হচ্ছে প্রচুর পরিমাণে প্রবাহ হতে থাকছে। ঠিক এরকম ধরনের একটা গ্রাফ আমরা পাবো। এরপরে আসবো জেনারেটরের রেটিং। তো বিভিন্ন জিনিসের একটা রেটিং থাকে। কীরকম রেটিং বলতে যে কোনো একটা জিনিস, যেমন ওষুধের কথা বলি যে এটা এত সাল থেকে এত সাল অবধি চলবে, ঠিক আছে এটা এদের জন্য খাওয়ার জন্য, এটা বাচ্চাদের খাওয়ার জন্য, ঠিক সেরকমভাবে জেনারেটরের একটা রেটিং থাকে। অর্থাৎ তার একটা ভোল্টেজ রেটিং থাকে আর একটা ওয়াট রেটিং থাকে। ভোল্টেজ রেটিং বলতে কত ভোল্টেজের পরিমাণ সে কী করবে কাজ করবে, আর ওয়াট রেটিং বলতে যদি ডায়োডটাকে লাগানো হয় সার্কিটের মধ্যে তাহলে সেক্ষেত্রে সে কতটা পরিমাণ ক্ষমতা ব্যয় করবে, এই দুটো জিনিস লেখা থাকে। তাহলে আরেকটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে কোনো একটা ডায়োডকে আমি যখন কোনো একটা সার্কিটে লাগাবো, তো সার্কিটে লাগানোর জন্য তার মধ্যে দিয়ে যে একটা কারেন্ট প্রবাহ, সেই কারেন্টটা যদি প্রবাহিত হয় সেটা কত নিরাপদ না নিরাপদ নয় সেটা আমাদের খেয়াল রাখতে হবে। তো রেটিং থাকে কি হবে, কোনো একটা ভিজেড আর পিজেড, অর্থাৎ জেনারেল ডায়োডের মধ্যে ভোল্টেজ রেটিং থাকে, অর্থাৎ এর মধ্যে দিয়ে কতটা ভোল্টেজ যাবে সেটা একটা থাকে, আর একটা সর্বোচ্চ কত পরিমাণ হচ্ছে বিপরীত যে বায়াসের ভোল্টেজ যেটা ভিজেট সেটা কতটা যাবে তার মধ্যে সে কাজ করতে পারবে সেটা একটা থাকে রেটিং। বিপরীত বায়াস ভোল্টেজ এটা কতটা পরিমাণ যাবে বা কততে সে কাজ করতে পারবে সেটা একটা দেওয়া থাকে। আর একটা হচ্ছে ওয়াট রেটিং, সেটা হচ্ছে কি আমি সার্কিটের মধ্যে লাগালাম সে কত পরিমাণ ক্ষমতা ব্যয় করবে, সেই দুটো লিখে থাকি। আর একটা জিনিস আমাদের মাথায় খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে কি কোনো একটা ডায়োডের মধ্যে দিয়ে কতটা পরিমাণ কারেন্ট ফ্লো হবে, সেটা ম্যাক্সিমাম কতটা যেতে পারে, ওর থেকে বেশি গেলে কি হতে পারে সে ডায়োডটা নষ্ট হয়ে যেতে পারে। তার জন্য কি করতে হবে, আই ম্যাক্সিমাম হচ্ছে পিজেড বাই ভিজেড। আমরা একটা সূত্র জানি পি সমান ভিআই, ক্ষমতা সমান হচ্ছে ভোল্টেজ ইন্টু কারেন্ট, এটা আমরা জানি পড়েছি পি সমান ভিআই। তাহলে এক্ষেত্রে কি হচ্ছে ডায়োডের মধ্যে সর্বোচ্চ নিরাপদ প্রবাহ আই ম্যাক্সিমাম হচ্ছে পিজেড বাই ভিজেড, পি সমান ভিআই। তাহলে এক্ষেত্রে যদি একটা ডায়োডের এইভাবে রেটিং করা থাকে 4.7 ভোল্ট, অর্থাৎ রিভার্স কারেন্ট যেটা রিভার্স ভোল্টেজ যেটা হচ্ছে 4.7 ভোল্ট, আর ওয়াট যেটা হচ্ছে 1 ওয়াট, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে তার মধ্যে দিয়ে ম্যাক্সিমাম কতটা যেতে পারে, তাহলে পিজেড বাই ভিজেড, পিজেডের মান কত 1 ওয়াট, ভিজেডের মান বসিয়ে দিলে কত হচ্ছে 0.1 অ্যাম্পিয়ার, তাহলে এত অ্যাম্পিয়ার বা 210 মিলি অ্যাম্পিয়ার। তাহলে সর্বোচ্চ যেতে পারবে কত 210 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট ওই জেনারেটরের মধ্যে যেতে পারবে। এর থেকে বেশি গেলে কি হবে ওই ডায়োডটা ক্ষতিগ্রস্ত হবে, নষ্ট হয়ে যেতে পারে। তাহলে এখান থেকে কী বলা হল, একটা রেটিং থাকে, কি রেটিং, ভোল্টেজ রেটিং, অর্থাৎ রিভার্স ভোল্টেজ কতটা পরিমাণ গেলে সে কাজ করতে পারবে, এর থেকে বেশি গেলে কি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। আর একটা আছে ওয়াট রেটিং, সেটা হচ্ছে কাজ করার দরুন কত পরিমাণ ক্ষমতা ব্যয় করবে একটা। আর একটা আমি যে ডায়োডটাকে লাগাবো কোনো একটা সার্কিটে তার জন্য কতটা ম্যাক্সিমাম কারেন্ট তার মধ্যে গেলে সে নষ্ট হবে না, সেটা একটা রেট থাকে, সেই জিনিসটা আমাদের বের করতে হবে। এখানে একটা নোট
যে বর্তনীতে জেনার ডায়োড ব্যবহার করার সময় লক্ষ্য রাখতে হবে যেন বিপরীত ডায়োড প্রবাহের মান কখনো আইএমএক্স এর বেশি হতে না পারে, অর্থাৎ আইএমএক্স এর বেশি হলে কি হবে, সেটা নষ্ট হয়ে যাবে। যেমন এই ছবিতে আমরা একটা দেখছি গ্রাফ, এখানে আইএমএক্স বলে লেখা আছে, অর্থাৎ পি বিন্দুটা হচ্ছে যে ম্যাক্সিমাম কারেন্টকে নির্দেশ করছে। এর থেকে বেশি যদি প্রবাহ চলে যায় তাহলে সেক্ষেত্রে কি হবে, ডায়োডটা নষ্ট হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে বৈশিষ্ট্য লেখ, বৈশিষ্ট্য লেখে থেকে আমরা কি করে জেনারেটরের রেটিংও জানতে পারবো যে কতটা ম্যাক্সিমাম পরিমাণ কারেন্ট যাবে, এই জিনিসগুলো আমরা এখান থেকে জানতে পারবো, এই জিনিসগুলো দেওয়া থাকছে। এরপরে যদি আমরা বর্তনী চিহ্ন দেখি যে এই ডায়োডকে জেনারেটর ডায়োডকে কীভাবে চিহ্নিত করবো আমরা, যে জেনারেটর চিহ্ন কীভাবে, ঠিক একই রকম অর্ধপরের মধ্যে, কিন্তু এখানে কি করা আছে একটা ঠিক এইভাবে দাগের মাথায় কি আছে, এদিকে একটা এইভাবে কোণ করা আছে, এদিকে একটা দাগ টানা আছে, অর্থাৎ ঠিক এরকম ধরনের একটা দাগ টেনে দিতে হবে। এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে। যেমন ডায়োড চিহ্ন ঠিক এরকমভাবে থাকে, এরকম দাগ থাকে একটা জানি পিএন থাকে, কিন্তু জেনারেটর ডায়োড যেটা সেটা হচ্ছে কি এই যে দাগটা আছে এই দাগটার একটু ঠিক এইভাবে একটা কোণ করা আছে, এইভাবে ঠিক একটা দাগ টানা আছে, এইভাবে একটা করা আছে, এইভাবে একটা, এটা হচ্ছে বর্তনী, ঠিক আছে। পি আর এন ঠিক এইভাবে একটা দাগ করা থাকে, এনের জায়গায় কি করা আছে, এইভাবে একটু বাঁকানো আছে, দুপাশে একটু বাঁকানো আছে। এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে যে জেনারেটর ডায়োডকে আমি চিনবো কীভাবে। এখানে মনে রাখতে হবে এই যে ভিজেড, ঠিক আছে, অর্থাৎ জেনারেটর ডায়োডের মধ্যে দিয়ে আমি যদি ভোল্টেজ দিই বা সার্কিটে অ্যাপ্লাই করি তাহলে সে ম্যাক্সিমাম কতটা কারেন্ট কতটা ভোল্টেজ যাবে তার মধ্যে দিয়ে, অর্থাৎ ব্রেকডাউন ভোল্টেজ যেটা আছে ভিজেড, অর্থাৎ ম্যাক্সিমাম কতটা ভোল্টেজ রিভার্স বায়াস যে ভোল্টেজ যাবে সেটা হচ্ছে ভিজেড পরিমাণ। এই জিনিসটা আমাদের একটু খেয়াল রাখতে হবে, কারণ এই জিনিসটা কাজে লাগবো আমরা। আর এখানে এসব জিনিসগুলো যে কাজ আমরা করছি সেগুলো কিন্তু দেখো ভোল্টেজগুলো খুবই কিন্তু কম, 4.7 ভোল্ট এইসব, 240 ভোল্টে কিন্তু কাজ করে না। তো যে কোনো সার্কিট আমরা যদি দেখি ইলেকট্রনিক্স যে সার্কিটগুলো যেগুলো আমরা দেখছি, যেমন বলি মোবাইল বলি না কেন বা অন্যান্য, সেগুলোতে ক্ষেত্রে দেখবে যেমন যখন চার্জে লাগায় তখন সেই চার্জারে দেখবে লেখা থাকে যে ইনপুট ভোল্টেজ 240 ভোল্ট, আউটপুট হচ্ছে 5 ভোল্ট বা এরকম থাকে, কারেন্ট হচ্ছে এত ভোল্ট এরকম ধরনের। অর্থাৎ সেক্ষেত্রে কি করা হয়, ভোল্টেজগুলোকে ড্রপ করে দেওয়া, অর্থাৎ ভোল্টেজ কমিয়ে কি করা হয়, নিয়ে আসা হয়, তারপর আমাদের মোবাইলের সার্কিটে দেওয়া হয়, ঠিক আছে। কম্পিউটার বলে বলে সব কিছুতে কিন্তু এইভাবে করা থাকে। জিনিসগুলো আমরা যদি দেখি, একটা যদি তোমার চার্জারের ক্ষেত্রে লক্ষ্য করে দেখবে সেই জিনিসগুলো, তাই এইসব জিনিসগুলো হচ্ছে কিন্তু সব লো ভোল্টে কাজ করা হচ্ছে। আমরা দেখবো ভোল্টেজটাকে ড্রপ করা হবে, ভোল্টেজটাকে ড্রপ করার পরে এইসব জিনিসগুলো কাজ করবে। দেখো 4.7 ভোল্ট, কখনো কিন্তু 240 ভোল্ট না, ঠিক আছে। অর্থাৎ এরা কি করবে, সব অল্প ভোল্টেজে কাজ করবে। অল্প ভোল্টেজ করার জন্য কি করতে হবে, আমাকে বর্তনীতে আরও রেজিস্ট্যান্স লাগাতে হবে, রেজিস্ট্যান্স লাগিয়ে কি করা হবে, সেই জিনিসগুলো কি করতে পারবো আমরা, ভোল্টেজটাকে ড্রপ করতে পারবো। সেই ভোল্টেজ ড্রপ করার পর জেনারেটরের মধ্যে দিয়ে কারেন্ট যদি এত ভোল্টেজ কাছাকাছি যায় বা থেকে বেশি ছয় যায় তাহলে কী হবে, এই কাজগুলো করতে পারবে। এই জিনিসটা আমাদের একটু মনে রাখতে হবে। তো এই যে জেনারেটর, সেই জেনারেটরের দুটো ব্যবহার আছে, জেনারেটরটা ব্যবহার আছে, একটা কি ব্যবহার, সেটা হচ্ছে ভোল্টেজ নিয়ন্ত্রক হিসাবে, অর্থাৎ ভোল্টেজটাকে কি করা যাবে, নিয়ন্ত্রিত করা যাবে। দুভাবে ভোল্টেজটাকে নিয়ন্ত্রিত করা যায়, একটা কি করা যায় সেটা হচ্ছে লাইন রেগুলেশন বলা হচ্ছে, আর একটা হচ্ছে লোড রেগুলেশন। জেনারেটরের সাহায্যে কি করা হচ্ছে, ভোল্টেজটাকে আমি নিয়ন্ত্রণ করতে পারবো। দুভাবে করা যায়, একটা হচ্ছে লাইন রেগুলেশন আর একটা হচ্ছে লোড রেগুলেশন। তো এখানে লাইন রেগুলেশন যেটা সেটা কি করা হচ্ছে, যে লাইন রেগুলেশন defines as the output voltage of the generator diode to remain constant under input variation। অর্থাৎ লাইন রেগুলেশন যেটাকে বলা হচ্ছে যে আউটপুট ভোল্টেজটাকে কন্ট্রোল করতে পারবে, কি করছে, আউটপুট ভোল্টেজ হতে জেনারেটর রিমেন কনস্ট্যান্ট, অর্থাৎ কনস্ট্যান্ট থাকবে, ধ্রুবক থাকবে আন্ডার ইনপুট লাইন ভেরিয়েশন, অর্থাৎ ইনপুট যেটা দিচ্ছি সেটা ভ্যারি করবে কিন্তু আউটপুটটা কী হবে, কনস্ট্যান্ট থাকবে। তাহলে আমি কি করতে চাইছি, ভোল্টেজটাকে নিয়ন্ত্রিত করতে, অর্থাৎ ভোল্টেজটাকে আমি কততে নিয়ে আসবো, 5 ভোল্টে নিয়ে আসবো, 5 ভোল্ট আমার দরকার। তাহলে এক্ষেত্রে কি হবে, আমাকে কী করতে হবে, 5 ভোল্টে কনস্ট্যান্ট রাখতে হবে, সেটা কি কোনো একটা জায়গায় কাজে লাগবে আমার। তাহলে এক্ষেত্রে ইনপুটটা হচ্ছে ভ্যারি করছে, দেখা যাচ্ছে কখনো এখানে যে ইনপুট ভোল্টেজটা দেখা যাচ্ছে কখনো 230 ভোল্ট, কখনো 35, কখনো 40, এরকমভাবে সে ফ্ল্যাকচুয়েট হতে থাকছে, অর্থাৎ কখনো বাড়ছে কখনো কমছে, এরকম ঘটনা ঘটছে। কিন্তু আমি কি করতে চাইছি, যে এই জিনিসটাকে আমি 5 ভোল্টে আনতে চাইছি। যেমন অনেক সময় কি হয়, লো ভোল্ট হয়, আমরা দেখি বাড়িতে অনেক সময় লো ভোল্ট হলে তার মধ্যে দিয়ে যেমন বাল্ব যেগুলো থাকে সেগুলো হচ্ছে উজ্জ্বলতা কমে যায়। আবার হাই ভোল্ট হলে অনেক সময় কী হচ্ছে, সার্কিটটা পুড়ে যায়, আমরা জানি। তাহলে সেরকম যদি ঘটনা ঘটে, এখন একটা পাওয়ার সাপ্লাই থেকে দেখা যাচ্ছে কখনো 230 আসছে, কখনো 235 আসছে, এরকম আসছে, কিন্তু আমি চাইছি কত, কোনোটা জিনিস 5 ভোল্টের মতো আমি চাইছি। তাহলে সেই ক্ষেত্রে কি করবো, আমি একটা জেনারেটরকে বিপরীত বায়াসে আমি লাগিয়ে দেবো। ঠিক এখানে কি আছে, এখানে অস্থির ইনপুট ভোল্টেজ, এটা ভ্যারি করছে,
এখানে কি করছি আমি, জেনারেটরটিকে কি হচ্ছে বিপরীত বায়াসে লাগিয়ে দিচ্ছি, বিপরীত বায়াসে লাগিয়ে দিচ্ছি, ঠিক আছে। এখানে একটা রেজিস্ট্যান্স দিয়েছে, অবশ্যই রেজিস্ট্যান্স লাগবে, ঠিক আছে। তাহলে এই জেনারেটরের মধ্যে প্রবাহ কত যাচ্ছে আইজেড, আর এখানে একটা ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স লাগিয়ে দিয়েছি। এবার দেখছি এই জায়গাটার ক্ষেত্রে যে ভোল্টেজ যেটা আমরা পাচ্ছি সেটা স্থির মানের ভোল্টেজ পাচ্ছি। তাহলে কি করতে হবে, যদি আমি ভোল্টেজটাকে নিয়ন্ত্রিত করতে চাই, দেখা যাচ্ছে ইনপুট ভোল্টেজ যেটা আছে সেটা হচ্ছে ভ্যারি করছে, তাহলে সেটাকে আমি ফিক্সড করার জন্য কি করব, একটা জেনারেটরকে বিপরীত বায়াসে লাগিয়ে দেবো, ঠিক আছে। অবশ্যই কিন্তু এরকম ধরনের রেজিস্ট্যান্স এখানে লাগাতে হবে, এটা আমাদের মাথায় রাখতে হবে। তাহলে কি হবে, তাহলে দেখা যাবে যে এই জায়গাটায় যে ভোল্টেজটা সেটা হচ্ছে কনস্ট্যান্ট হয়ে গেছে। কীভাবে কনস্ট্যান্ট হচ্ছে, এবার দেখছি যখন এর মধ্যে দিয়ে ভোল্টেজটা বেড়ে যাচ্ছে, ভোল্টেজ বেড়ে গেলে এর মধ্যে দিয়ে প্রবাহ যাবে, ঠিক আছে, এর মধ্যে দিয়ে প্রবাহ যাবে। এখন দেখো এর মধ্যে দিয়ে যদি প্রবাহ যায় তাহলে এর যে ব্রেকডাউন ভোল্টেজ যেটা সেটা কি কনস্ট্যান্ট থাকে, আমরা জানি ব্রেকডাউন ভোল্টেজ সেটা 6-এর কাছাকাছি থাকবে। তাহলে এর মধ্যে দিয়ে প্রবাহ যখন বেড়ে গেল, কিন্তু দেখা যাচ্ছে এ কি করবে, এ ভোল্টেজটাকে সে একই রকমই রাখবে। আবার যখন কম হয়ে গেল, ব্রেকডাউন ভোল্টেজটা তো ফিক্সড, সে 6-এরই আছে, তাহলে এর মধ্যে দিয়ে সে 6 ম্যাক্সিমাম দেখাবে, অর্থাৎ এখানে সে কি হচ্ছে কন্ট্রোল করে রেখে দিচ্ছে। এখানে বাড়লো বা কমলো, এই জায়গায় বাড়লো বা কমলো তাতে কোনো যায় আসছে না, অর্থাৎ কারণ ব্রেকডাউন ভোল্টেজ যেটা সেটা ফিক্সড, অর্থাৎ এখান থেকে এখানে এর মধ্যে যখন যাবে ব্রেকডাউন ভোল্টেজটা ফিক্সড, তাহলে ভোল্টেজটা বাড়লেও এর মধ্যে কারেন্ট ফ্লো বেশি হলেও কোনো ক্ষতি নেই, অর্থাৎ কী হবে, এ সেটাকে একইভাবে কন্ট্রোল রাখবে, অর্থাৎ সে 6 যদি থাকে 6ই রাখবে, 5 যদি থাকে 5ই রাখবে, অর্থাৎ এই জায়গায় আউটপুট যেটা হবে সেটাই কী হবে, আমি ফিক্সড করতে পারবো। তাহলে ব্রেকডাউন ভোল্টেজটা যদি ফিক্সড হয়ে যায়, তারপরে কী করছি, এটাকে এর মধ্যে দিয়ে ধরো 6 যাচ্ছে, ভোল্টেজটা কত 6, এর মধ্যে দিয়ে কি আবার কি আমি এটাকে কন্ট্রোল করে কি করতে পারবো, এটাকে 5 ভোল্টে নিয়ে চলে আসতে পারবো। তাহলে এইভাবে কি করা যাবে, অস্থিরটাকে আমি সুস্থিরে নিয়ে আসতে পারছি। এখানে আমাদের আরেকটা জিনিস লক্ষ্য রাখতে হবে, যে আমরা আগে একটা দেখলাম যে অ্যাম্পিয়ার ভোল্ট লেখচিত্র থেকে যে আই ম্যাক্সটা যেন বেশি না হয়, তাহলে সেই জিনিসটা লক্ষ্য রেখে আমাকে আর এক্সটা সেইভাবে তোমাকে নিতে হবে, ঠিক আছে। এর মধ্যে আই ম্যাক্সের বেশি যেন প্রভাব না যায়, সেই জন্য কী করতে হবে, আর এস যেটা আমরা বলছি রেজিস্ট্যান্স, সেটা কী হতে সেইভাবে আমাদের নিতে হবে, সেইভাবে আমাদের গণনা করে নিতে হবে, যাতে এর মধ্যে দিয়ে আই ম্যাক্সের বেশি কারেন্ট না যায়, এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে। তাহলে আমরা এখানে করছি কি, জেনারেটর হচ্ছে ভোল্টেজটা, আউটপুট ভোল্টেজটা কী করবো, কনস্ট্যান্ট রাখবো। তাহলে যখন দেখা যাচ্ছে অস্থির মানে ইনপুট ভোল্টেজ, তখন কনস্ট্যান্ট রেখে দিচ্ছে। আর একটা কি, লোড নিয়ন্ত্রণ, এক্ষেত্রেও কী করা হবে, আউটপুট ভোল্টেজ যেটা সেটা হচ্ছে কনস্ট্যান্ট রাখছি, কিন্তু কি করছি এখানে, লোড বলতে এখানে রেজিস্ট্যান্সটা কি করছি, বাড়াচ্ছি, রেজিস্ট্যান্স বাড়াচ্ছি, কতটা পর্যন্ত আমি বাড়া কমা করতে পারি, তার জন্য দেখা যাবে যে ভোল্টেজটা কনস্ট্যান্ট। তো লোড রেগুলেশন ডিফাইন অ্যাজ দ্য লোড ইনক্রিজেস অর ডিক্রিজেস, লোড বলতে রেজিস্ট্যান্স ইনক্রিজ করছে বা ডিক্রিজ, বাড়ছে বা কমছে। দ্য জেনারেটর উইল কন্ট্রোল দিস ভ্যারিয়েশন, জেনারেটর কী করছে, এই জিনিসটাকে কন্ট্রোল করছে, ঠিক আছে, বাই কিপিং দ্য ভোল্টেজ কনস্ট্যান্ট, অর্থাৎ ভোল্টেজটাকে কনস্ট্যান্ট রেখে কী করছে, লোড বাড়াচ্ছি কমাচ্ছি, ভোল্টেজটা ফিক্সডই থেকে যাচ্ছে। তো এখানে কি, সেম একই রকমের সার্কিট, এখানে কি করেছে, এখানে একটা অ্যামমিটার লাগিয়েছে, এখানে একটা ভোল্টমিটার লাগিয়েছে, এখানে একটা অ্যামমিটার লাগিয়েছে, এখানে একটা ভোল্টমিটার লাগিয়েছে, আর এই জায়গায় ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স ছিল। এবার কি করছি, এই রেজিস্ট্যান্সটা প্রথমে যদি না থাকে, এই রেজিস্ট্যান্সটা যদি না থাকে তাহলে কত পরিমাণ ভোল্টেজ সেটা আমরা দেখতে পাবো, কারণ রেজিস্ট্যান্স যদি না থাকে তাহলে সেই ক্ষেত্রে প্রবাহটা কত হবে, 0 অ্যাম্পিয়ারের মধ্যে দিয়ে কত প্রবাহ, 0, কারণ আমি কিছুই পাবো না, কারণ এখানে একটা কিছু যদি লাগায় তবে তার মধ্যে দিয়ে প্রবাহ হবে, যদি না লাগায় তাহলে প্রবাহ হচ্ছে 0, তাহলে কী হবে, শুধুমাত্র ভোল্টেজ পাবো আমরা। তাহলে প্রথমে যখন আমি লোড দিইনি, অর্থাৎ রেজিস্ট্যান্স নেই, ঠিক আছে, রেজিস্ট্যান্স নেই, তখন কি হচ্ছে, এর মধ্যে দিয়ে প্রবাহ কত হবে, 0 হবে। এরপর রেজিস্ট্যান্সটা আমি আস্তে আস্তে বাড়াচ্ছি, তার দরুন কি হচ্ছে, একটা এখানে আইএল আর এখানে ভিএল, এই দুটোকে আমি খাতায় নোট করছি। তাহলে প্রথমে রেজিস্ট্যান্স দিইনি, দেখা যাচ্ছে ভোল্টেজ কত, ভিএল, সেখানে ঠিক আছে ভিএল, আমি একটা এখানে ভোল্ট মিটারটা পাবো, কারেন্ট কত পাবো, 0 পাবো, কারেন্ট 0 পাবো। এরপর কী হচ্ছে, ভোল্টেজ তোমার হচ্ছে রেজিস্ট্যান্সটা বাড়াচ্ছি, আস্তে আস্তে দেখা যাচ্ছে এই কারেন্টটাও বাড়ছে, আর এটাও একটা দেখা যাচ্ছে একটা মান দিচ্ছি, ঠিক আছে। এভাবে কী করছি, রেজিস্ট্যান্সটা আমি ভ্যারি করছি, বাড়াচ্ছি, আস্তে 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 বাড়ালাম। তো এই যখন বাড়াচ্ছি, আর এখানে আইএল আর ভিএল এই দুটো জিনিস আমি পাচ্ছি, দুটো জিনিস যখন পাচ্ছি, যখন আমি খাতায় যখন একটা গ্রাফ তৈরি করছি, সেই গ্রাফে দেখা যাচ্ছে যে কি হচ্ছে, ঠিক এরকম ধরনের একটা গ্রাফ পাচ্ছি, ঠিক এরকম ধরনের স্ট্রেট লাইনের মতো এই জায়গা থেকে একটু বেঁকে যাচ্ছে। তো এরকম একটা গ্রাফ আছে। এখানে কি বললাম, প্রথমে যখন লোড লাগাইনি, অর্থাৎ রেজিস্ট্যান্স নেই, তখন প্রবাহ কত, 0, তাহলে কী হবে, এই জায়গায় কি হচ্ছে, কারেন্ট হচ্ছে 0, নো লোড ভিএনএল, তখন পাচ্ছি যে ভোল্টেজ যেটা পাচ্ছি ভিএনএল, ঠিক আছে, এই জায়গায়।
এবার আস্তে আস্তে আমি কি করছি, কারেন্ট বাড়াচ্ছি, মানে কি রেজিস্ট্যান্সটা বাড়াচ্ছি। রেজিস্ট্যান্স এখানে কমা বাড়ার দরুন কি হচ্ছে, রেজিস্ট্যান্স বাড়ানোর জন্য এখানে কি হচ্ছে আইএল বিএলএম একটা পাচ্ছি। তাহলে দেখা যাচ্ছে যে এইভাবে ঠিক একটা গ্রাফ পাচ্ছি। তাহলে এখান থেকে এইটুকু পর্যন্ত দেখা যাচ্ছে যে এই যে ভিএল এর মানটা, ঠিক আছে, এই যে ভিএল, দেখা যাচ্ছে আমি কারেন্ট এখান থেকে এত দূর অব্দি আসছি, দেখা যাচ্ছে ভিএলটা ঠিক কনস্ট্যান্টই থেকে যাচ্ছে। এই যে এখানে ভিএল যেটা, সেটা এই জায়গায় যে মানটা সেটা গেছে প্রায় কনস্ট্যান্ট, অর্থাৎ এই থেকে এত যে পাল্লার মধ্যে আমি যে লোড বা রেজিস্ট্যান্স যেটাকে বলছি, সেটা যখন আমি বাড়াচ্ছি কমাচ্ছি যেরকম করছি কিনা, দেখা যাচ্ছে ঠিক ভোল্টেজটা কি, আউটপুট যে ভোল্টেজ, এখানে যে ভোল্টেজটা কি হচ্ছে, কনস্ট্যান্ট থেকে যাচ্ছে। ঠিক আছে, তারপর কি হচ্ছে, দেখা যাচ্ছে যে আর থাকছে না, সেটা এভাবে বেঁকে যাচ্ছে। তাহলে এত দূর অব্দি ঠিক থাকছে। যদি এটা আইডিয়াল হতো, দেখা যেত এটা হচ্ছে সরলরেখা হতো, কিন্তু আইডিয়াল না হওয়ার জন্য ঠিক এইভাবে আস্তে আস্তে একটু বেঁকে যাচ্ছে। ঠিক আছে, আস্তে আস্তে একটু বেঁকে যাচ্ছে। তাহলে এই ক্ষেত্রে দেখো এই জায়গায় আইএলটা ম্যাক্সিমাম, এই জায়গায় বিএল পাচ্ছি আমি, তাহলে আরএল হতে ভিএল বাই আইএল। তাহলে এই জায়গায় আরটা কত হবে, মিনিমাম। ঠিক আছে, আরটা কি হচ্ছে মিনিমাম। এবার এদিকে যদি যাই আমি, আইএলটা কমছে, আইএলটা যদি কমে ভিএলটা তো ফিক্সডই থাকছে প্রায়। ঠিক আছে, তাহলে কি হবে, আইএল যদি কমে আরএলটা বাড়বে। তাহলে এইখান থেকে এই পাল্লার মধ্যে, ঠিক আছে, এইখান থেকে এই পাল্লার মধ্যে আমি আরএলটা অর্থাৎ লোডটাকে বাড়াচ্ছি কমাচ্ছি, দেখা যাচ্ছে ভিএলটা কনস্ট্যান্ট থাকছে। তাহলে আমার কাজ ছিল ভোল্টেজটাকে কি করব, আমি ফিক্সড রাখবো। তাহলে এই ক্ষেত্রে কি করব, আমি এই যে রেজিস্ট্যান্স বা লোডটাকে বাড়াবো কমাবো, বাড়াচ্ছি কমাচ্ছি, দেখা যাচ্ছে কি ঠিক একই রকমই থেকে যাচ্ছে, এই যে ভোল্টেজটা একই রকমই থেকে যাচ্ছে। তাহলে এই ক্ষেত্রে হচ্ছে শতকরা নিয়ন্ত্রণ, যেটা আমি কতটা পরিমাণ নিয়ন্ত্রিত করতে পেরেছি, আউটপুট ভোল্টেজটাকে কতটা নিয়ন্ত্রিত করতে পেরেছি। এখানে এ বিন্দুর ভোল্টেজ ভি এনএল, এনএল বলতে নো লোড ভোল্টেজ, অর্থাৎ এখানে কি করেছি, কোনো রকম কোনো লোড দিন, অর্থাৎ রেজিস্ট্যান্স নেই, ফাঁকা। তাহলে এটা বলছে বি বিন্দুর ক্ষেত্রে ভিএল। ঠিক আছে, বি বিন্দুর ক্ষেত্রে ভিএল। শতকরা নিয়ন্ত্রণ যেটা ভিএনএল মাইনাস ভিএল বাই ভিএনএল ইন্টু 100%, এটা হচ্ছে শতকরা নিয়ন্ত্রণ। তো আদর্শ যদি হয় তাহলে সেই ক্ষেত্রে কি হবে, এই ভিএনএলটা আর এখানে যে ভিএলটা সমান হওয়ার কথা, অর্থাৎ এখানে ডট 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 যেটা দেখানো হচ্ছে সেটা এরকম হওয়ার কথা, যেটা সমান হওয়ার কথা এই বিন্দু। কিন্তু সেই ক্ষেত্রে নিয়ন্ত্রণটা কত হবে, জিরো। অর্থাৎ আমরা কতটা নিয়ন্ত্রণ করতে হবে, জিরো বলতে এখানে কি, অর্থাৎ পুরোপুরি এখানে যে ভোল্টেজটা হবে এখানে সে ভোল্টেজটা পাবো, অর্থাৎ রেজিস্ট্যান্সটার কমা বাড়াতেও দেখা যাচ্ছে যে বিভিন্ন মানের জন্য এখানে যে রেজিস্ট্যান্স পাবো, এখানে যে ভোল্টেজ পাবো, এখানে সে একই রকম ভোল্টেজ পাবো। কিন্তু বাস্তবে দেখা যায় নিয়ন্ত্রণটা 1% থেকে 5%-এর মধ্যে করা যায়, কারণ কি এখানে একটু এইভাবে বেঁকে যায়। ঠিক আছে, এই জিনিসটা আমাদের মনে রাখবো। তাহলে দুভাবে আমরা কি করছি, ভোল্টেজটাকে নিয়ন্ত্রিত করতে পারছি। একটা অস্থির মানের ইনপুট ভোল্টেজটাকে আমি কি সুস্থিরে নিয়ে আসতে পারছি, আর একটা হচ্ছে লোডটাকে বাড়া কমার দরুনও সেক্ষেত্রে কি হচ্ছে, ভোল্টেজটা কনস্ট্যান্টই থাকছে। এই দুটো জিনিস, একটা হচ্ছে লাইন রেগুলেশন, একটা হচ্ছে লোড রেগুলেশন, এই দুটো আমাদের কিন্তু একটু ভালোভাবে পড়তে হবে। তাহলে জেনারেল ডায়োডের সাথে কি করি, ভোল্টেজটাকে নিয়ন্ত্রণ করি, দুভাবে করা যায়, একটা হচ্ছে লাইন রেগুলেশন, একটা হচ্ছে লোড রেগুলেশনের মাধ্যমে। তো আমরা জেনারেল ডায়োড সম্বন্ধে জানলাম। এরপর যেটা জানবো সেটা হচ্ছে এলইডি বা আলোক নিঃসারক ডায়োড। এলইডি, এলইডির ফুল ফর্ম হচ্ছে লাইট ইমিটিং ডায়োড। আমরা বিয়ে বাড়ি বা অন্যান্য কোনো অনুষ্ঠানে দেখবে ছোটো ছোটো যে বাল্ব যেগুলো থাকে জলে, লাল নীল সবুজ হলুদ ছোটো ছোটো, সেগুলো সবই কিন্তু এলইডি। মোবাইলের ক্ষেত্রে সেটাও একটা এলইডি আমরা বলতে পারি। তাহলে এগুলো হচ্ছে কি লাইট ইমিটিং ডায়োড, লাইট ইমিটিং ডায়োড, অর্থাৎ পিএন জাংশন একটা ডায়োড বলতে পারি। কিন্তু দেখা যায় সাধারণভাবে এক্ষেত্রে কি করা হয়, সিলিকন বা জার্মেনিয়াম গ্লাস থেকে পিএন সংযোগে এলইডি হিসেবে অনুপযোগী, অর্থাৎ এলইডি হিসেবে ব্যবহার করা যায় না। এখানে যে এলইডি যদি তৈরি করা করতে হয় তাহলে কি করতে হয় আমাকে, এক্ষেত্রে বিশেষভাবে তৈরি এক ধরনের অর্ধপরিবাহী ডায়োড বা পিএন জংশনকে সম্মুখ বায়াসে রাখলে এর থেকে কি আলো বেরোতে থাকে। এই আলোর যে বেরোচ্ছে একেই বলা হচ্ছে এলইডি বা আলোক নিঃসারক ডায়োড বা লাইট ইমিটিং ডায়োড যেটা বলা হচ্ছে। তাহলে এখানে কিছু কিছু নোট, যে সিলিকন বা জার্মেনিয়াম যে কেলাস, সেখানে পিন জাংশন আমি যদি তৈরি করি, সেক্ষেত্রে কিন্তু সেই এলইডি থেকে কোনো রকম আলো বেরোবে না। কেন বেরোবে না সেটা আমরা পরে আসছি। তো তার জন্য এলইডি তৈরির জন্য কি কি কোন কোন রকম জিনিস ব্যবহার করতে হবে, কোন কোন ক্লাস ব্যবহার করতে হবে, গ্যালিয়াম ফসফাইড জিএপি, গ্যালিয়াম আর্সেনাইড জিএস, সিলিকন কার্বাইড ইত্যাদি অর্ধপরিবাহী যৌগের ক্লাস ব্যবহার করতে হয়। এই ক্লাসগুলো ব্যবহার করতে হয়। আর একটা জিনিস, যে কোন এলইডি থেকে কি রঙের আলো বেরিয়ে আসবে সেটাও নির্ভর করে অর্ধপরিবাহী ক্লাসটির মধ্যে পটি ব্যবধান এবং ডোপিং এর মাত্রা, পটি ব্যবধানের মধ্যে ডোপিং এর মাত্রার উপর। যেমন এখানে সিলিকন কার্বাইড থেকে কি হলুদ বর্ণের আলো বেরিয়ে আসে, সামান্য ক্যাডমিয়াম যুক্ত গ্যালিয়াম ফসফাইড থেকে লাল বা সবুজ আলো বেরিয়ে আসে, গ্যালিয়াম আর্সেনাইড থেকে অবলোহিত বিকিরণ বেরিয়ে আসে। তো এখানে একটা জিনিস যেটা বলার, যে জেনারেল ডায়োডকে আমরা কি করছি, রিভার্স তোমার হচ্ছে বায়াস বা বিপরীত বায়াসে যুক্ত করছি, কিন্তু এলইডির ক্ষেত্রে এই যে ডায়োডটাকে সেটা কি করতে হবে, সম্মুখ বায়াসে লাগাতে হবে। জিনিসটা আমাদের একটু বিপরীত, ঠিক আছে, মনে রাখার দরকার আছে। তো এই যে ব্যবহার কোথায়, এলইডির ব্যবহার কোথায়,
আজকাল আমরা যে তড়িৎ বর্তনী ইলেকট্রিক বর্তনীতে এলইডির প্রয়োগ অতি ব্যাপক, কারণ এগুলি সহজে ক্ষতিগ্রস্ত হয় না, দীর্ঘদিন একই ব্যবহার করা যায়। বিভিন্ন ধরনের তড়িৎ বর্তনী আমরা চারিদিকে যদি দেখি তাহলে দেখা যায় এলইডি আর এলইডি। কোনো যন্ত্র অফ আছে না অন আছে সেটাও এলইডির মাধ্যমে দেখানোর ব্যবস্থা থাকে, সেটাও আমরা দেখেছি। যেমন মোবাইলে চার্জ দেওয়ার সময় একটা আলো জ্বলে, ঠিক আছে। তারপরে হচ্ছে গিয়ে তারপরে কোনো রকম মোবাইলে যদি মেসেজ আসে তাহলে একটা নীল বা লাল রঙের একটা বাতি জ্বলে, সেটাও এলইডি। এলইডি টর্চ লাইট, কম ক্ষমতার ঘর ও বৈদ্যুতিক বাতি, ক্যালকুলেটর, ডিজিটাল ঘড়ি, বিভিন্ন ইলেকট্রন বন্ধ ইত্যাদি এলইডিকে ব্যাপকভাবে ব্যবহার করা হয়। বিভিন্ন অ্যালার্ম ব্যবস্থা বা সিডি বা ডিভিডির প্রদর্শন ব্যবস্থা, আলোকে তন্তুর মধ্যে সম্প্রচার ইত্যাদি ক্ষেত্রে অবহেলিত এলইডির ব্যবহার প্রচলিত আছে। তাহলে এই জায়গাগুলোতে কি হচ্ছে এলইডি ব্যবহার করা হয়, সেগুলো আমরা এগুলো জানবো। এবার যেটা আছে কার্যনীতি, অর্থাৎ এই যে পিএন জাংশন ডায়োড থেকে আলো বের হচ্ছে কীভাবে, তো তার কার্যনীতি কীভাবে কাজ করে সেটা দেখবো। যে পিএন সংযোগকে যদি সম্মুখ ব্যাস রাখি তাহলে কিছু সংখ্যক ইলেকট্রন হোল কি যুগ্মের মিলন ঘটে যায়, পুনর্মিলন ঘটে যায়। ইলেকট্রন হোল কি করছে, একদিক থেকে ইলেকট্রন ছুটে যায়, একদিক থেকে হোল ছুটে যায়, দিকে হচ্ছে পুনর্মিলন ঘটে যায়। এবার প্রতিটি পুনর্মিলনে একজোড়া ইলেকট্রন ও হোল বিলুপ্ত হয়ে যাচ্ছে। যদি মিলিত হয়ে যায় তাহলে ইলেকট্রন হোল যুগ্ম কি আছে, মিলিত হয়ে গেলে, মিলিত হয়ে গেলে তার মানে কি বিলুপ্ত হয়ে গেল। এবার এই যে মিলিত হয়ে গেল তারপরে বিলুপ্ত হয়ে যাচ্ছে, তার দরুন কি হচ্ছে পিএন সংযোগটি থেকে ফোটন কণা বেরিয়ে আসে, অর্থাৎ ইলেকট্রন হোল যুগ্মটির শক্তি সরাসরি আলোক শক্তি, ফোটন কিছু আলো, সেটা আমরা জানি। তা আলোক রশ্মি কি হচ্ছে ফোটন কণার স্রোত, অর্থাৎ এখান থেকে ফোটন বেরিয়ে আসে মানে কি আলো বেরিয়ে আসে। তাহলে নিশ্চিত আলোর বর্ণনা নির্ভর করে ইলেকট্রন হোল বিলুপ্তির ফলে উৎপন্ন শক্তি, অর্থাৎ ফোটনের শক্তির উপর, ফোটনের শক্তির উপর। ই সমান এইচ নিউ আমরা জানি, সি বাই ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য। সেটা তাহলে শক্তিটা যেরকম হবে তার উপর কি কোন বর্ণের আলো নিশ্চিত হবে সেটা এখান থেকে হচ্ছে। তো এখানে কাজ কি, যে ভরবেগের সংরক্ষণ নীতি প্রয়োগ করলে দেখা যায় একটি ইলেকট্রন একটি হোল সমান ও বিপরীত ভরবেগ নিয়ে মিলিত হলে তবেই ফোটন নিঃসরণ। এই যে জিনিসটা, অর্থাৎ একটা ইলেকট্রন একটা হোল যদি সমান এবং বিপরীত ভরবেগ নিয়ে মিলিত হয়, সমান বিপরীত ভরবেগ নিয়ে মিলিত হলে তবেই কি হবে ফোটনের নিঃসরণ ঘটা সম্ভব, তবে ফোটনের নিঃসরণ ঘটা সম্ভব, তাছাড়া কিন্তু সম্ভব নয়। এবার দেখো সিলিকন জার্মেনির ক্ষেত্রে এই জিনিসটা হয় না, অর্থাৎ এই যে নীতি যেটা এটা এই নীতিটা পালিত হয় না, তার জন্য কোনো রকম কোনো আলো নিঃসরণ ঘটে না। কিন্তু গ্যালিয়াম ফসফাইড বা এসআইসি যেটা আমরা বলছি, সিলিকন কার্বাইড যেটা, এদের ক্ষেত্রে কী হয় এই শর্তটা পালিত হয়, তাই এক্ষেত্রে কী হচ্ছে আলো বের হয়। এবার যদি বর্তনী চিহ্ন দেখি আমরা তাহলে কি হবে, পিএন জাংশনে বর্তন চিহ্ন দেখলাম, জেনার ডায়োডের ক্ষেত্রে দেখলাম, এবার হচ্ছে এলইডির ক্ষেত্রে। এলইডির ক্ষেত্রে ঠিক এরকম, আর এখানে কি হবে দুটো তীর চিহ্ন দেবো, অর্থাৎ এখান থেকে আলো বের হচ্ছে, এখান থেকে আলো বের হচ্ছে, এই জিনিসটা আমাদের জানতে হবে। এক্ষেত্রে আমি যদি অ্যাম্পিয়ার ভোল্ট ক্যারেক্টারিস্টিক বা বৈশিষ্ট্য লেখাটা দেখি তাহলে দেখা যাবে যে সাধারণ ডায়োডের ক্ষেত্রে কি হচ্ছে প্রবাহটা একটু বেশি পাওয়া যায়, এলইডির ক্ষেত্রে ঠিক এইভাবে, ঠিক আছে। এলইডির ক্ষেত্রে ঠিক এরকম একটা গ্রাফ পাবো, সাধারণ ক্ষেত্রে ঠিক এরকম ধরনের। এখানে প্রবাহটা বেশি, এখানে প্রবাহটা কম, তার কারণ কি এক্ষেত্রে প্রবাহটা কম এই জন্য হচ্ছে যে এখানে তোমার কিছু পরিমাণ হোল আর ইলেকট্রন মিলিত হয়ে যাচ্ছে, মিলিত হয়ে কি হচ্ছে বিলুপ্ত হয়ে যাচ্ছে, তার জন্য কি হচ্ছে প্রবাহটা কমে যাচ্ছে। তাহলে এক্ষেত্রে দুটো ক্যারেক্টারিস্টিক আলাদা, সাধারণ ডায়োডের ক্ষেত্রে এরকম আর এলইডির ক্ষেত্রে ঠিক এরকম, প্রবাহটা একটু কম পাওয়া যায়, সেজন্য কি হচ্ছে কার্ভ যেটা আছে সেটা একটু নিচের দিক করে আছে, নাহলে এটা কি তোমার পিক এভাবে উপরে উঠে যেত, এটা একটু কমভাবে উঠেছে, তার কারণ কি বিলুপ্ত হয়ে যাচ্ছে, মিলিত হয়ে যাচ্ছে, মিলিত হওয়ার জন্য কি হচ্ছে আধান ভাগের সংখ্যা কমে যাচ্ছে, আধান ভাগের সংখ্যা কমে গেলে প্রবাহটা কমে যাবে। তাহলে এরকম ধরনের জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি। তাহলে জেনার ডায়োড কি, জেনার ডায়োডের ব্যবহার কি সেটাও আমরা দেখলাম, এলইডি কি, এলইডির কার্যনীতি ব্যবহার কি সেটাও আমরা দেখলাম। এই জিনিসগুলো আমাদের পড়তে হবে, মনে রাখতে হবে, বর্তনী সার্কিট এসব জিনিসগুলো আমাদের জানতে হবে।